আদিভৌতিক রহস্য আর পূর্ব অভিশাপের জালে বোনা গল্প নিয়ে রচিত অভিশপ্ত তলোয়ার। এই গল্পটি থাকছে গপ্পসপ্পের আজকের নিবেদনে। লিখেছেন পার্থসারথী পরমাণিক। প্রশান্তবাবুর শখের কেনা ঔরঙ্গজেবের তলোয়ার তার জীবনে কি ভয়াবহ অভিজ্ঞতা বয়ে আনে তা জানবো আজ। চলুন শুরু করা যাক। তলোয়ারটা বারবার হাতে নিয়ে নেড়েচেড়ে দেখতে লাগলেন অজিতবাবু। স্ফটিকের মতো ঝকঝকে ফলা, মনে হয় যেন অনায়াসে এক কোপে আস্ত একটা মহিষের মাথা খুচ করে কেটে ধর থেকে নামিয়ে দিতে পারে। হাতলটা মসৃণ কোনো ধাতু দিয়ে মোড়া, আর স্থানে স্থানে নানা রঙের চকচকে ছোট ছোট পাথর বসানো এবং ইসলামী যুগের কারুকার্য করা। খাপটাও অত্যন্ত মনোমুগ্ধকর, প্রচুর রত্ন বসানো আর একই রকম কারুকার্য করা। তলোয়ারটা দেখেই চোখ চিকচিক করে উঠল অজিতবাবুর। বললেন, কোথা থেকে কিনলেন এটা? এ তো দুষ্প্রাপ্য জিনিস মশাই। দিল্লি থেকে, তবে দুষ্প্রাপ্য কিনা তা আমি ঠিক বলতে পারবো না, তাই তো আপনাকে দেখালুম। আমায় বলে কিনা এটা মুঘল যুগের তলোয়ার। চায়ের কাপটা নামিয়ে রেখে বললেন প্রশান্তবাবু, দেখে তো তাই মনে হচ্ছে। যে ধরনের কারুকার্য দেখছি তা তো মুঘল যুগের বলেই ঠাহর হচ্ছে। তবে ফলাটা দেখে আমার কেমন যেন সন্দেহ হয়। এত বছর আগের, অথচ এমন দাগহীন, মরচেহীন, ঝকঝকে, যেন এখনো নিত্য ব্যবহার হচ্ছে এই তলোয়ার। ও হয়তো বেচার জন্য ওরাই পালিশ টালিশ করে রেখেছে। হবে হয়তো, তবে আপনি এটা পেলেন কোথায়? গত সপ্তাহে দিল্লি গেছিলাম, ওখানেই একটা অনামী অ্যান্টিক শপ থেকে কিনেছি। বলে কিনা এটা সম্রাট ঔরঙ্গজেবের তলোয়ার। যুবক ঔরঙ্গজেব নাকি তার এক সৈনিককে এই তলোয়ারটা দিয়ে বলেছিলেন বন্দি দারাশিকোর মস্তক ছিন্ন করে পিতা শাহজাহানকে ভেট দিতে। এই সেই তলোয়ার যা দিয়ে কাটা হয়েছিল দারাশিকোর মস্তক। বলেন কি? আরও শুনুন, যদিও এর সত্য অসত্য আমি জানি না, তবে গল্পটা বেশ। এই তলোয়ারটা ঔরঙ্গজেব সেই সৈনিককেই পুরস্কার স্বরূপ প্রদান করেন। দারাশিকো খুব ধর্মপরায়ণ ছিলেন। হিন্দু ধর্ম ও মুসলিম ধর্মের মধ্যে একটা সেতু নির্মাণের চেষ্টা করেছিলেন তিনি নাকি গীতা উপনিষদ ফার্সি ভাষায় অনুবাদ করাও শুরু করেছিলেন। এ হেন একজন ধর্মপ্রাণ মানুষের রক্ত পান করে এই তলোয়ারটা নাকি অভিশপ্ত হয়ে পড়ে, আর সেই সৈনিকটাও কেমন উন্মাদ হয়ে যান। পরে তিনি আবার তার এক আত্মীয়কে তলোয়ারটা দিয়ে দেন এবং শোনা যায় তারপরেই কোনো অজানা কারণে সেই ব্যক্তি এই তলোয়ার দিয়েই বাড়ির সকলকে হত্যা করে নিজেও আত্মহত্যা করেন। তারপর থেকে আর ওই তলোয়ারের কোনো খোঁজ ছিল না। গত মাসে এক মুসলিম ছোকরা দাবি করে তাদের বাড়িতে একটা টিনের বাক্সে বহু বছর ধরে কিছু পুরনো জিনিসের সাথে এইটাও পড়েছিল। তাদের বংশের কেউ ওই সৈনিক বা রাজ পরিবারের সাথে সংযুক্ত কিনা বা কিভাবে তাদের কাছে ওই তলোয়ারটা পৌঁছালো তার সদুত্তর সে দিতে পারেনি। তবে তলোয়ারের সাথে উর্দুতে লেখা একটা পুরনো চিঠি পাওয়া গেছে, যাতে বোঝা যায় এটা সেই অভিশপ্ত তলোয়ার। ভয়ে কেউ ওটি ছুঁত না। ছেলেটি অবশ্য এত কিছু জানত না। তার খুব অর্থের প্রয়োজন, দাদু হাসপাতালে ভর্তি, তাই এই অ্যান্টিক শপে গিয়ে তলোয়ারটা বিক্রি করে দেয়। কিন্তু এই সব কারণেই তলোয়ারটা কেউ কিনতে চাইছিল না। অনেকে আবার এইসব গালগল্প বিশ্বাস করতেও চায়নি। এই সময় আমি পৌঁছাই। তুমি তো জানো, ইতিহাস নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার যথেষ্ট টাকা আছে, আর তাই এইসব আমি কিনি, ঘর সাজাই, আপনাদের দেখাই, তাতেই আমার আনন্দ। আর এই তলোয়ারটা আমার বেশ লেগেছে। দেখুন বার করে, হাতলটা একবার ধরে দেখুন। না না, তাহলে কাজটা আপনি মোটেও ভালো করেননি। এই এত বড় বাড়িতে একা থাকি, ছেলে মেয়ে তো বিদেশে, ওই জনা কয়েক চাকর বাকর আছে, এই যা। দিন দিন যা চোর ডাকাতের উপদ্রব বাড়ছে, তাতে আমার শখের অ্যান্টিক পিসগুলো আর কতদিন বাঁচিয়ে রাখতে পারবো বলা যায় না। তাই এই রকম একটা অস্ত্র হাতের কাছে থাকলে মন্দ কি? বলে হাসতে লাগলেন প্রশান্তবাবু। অজিতবাবু তলোয়ারটা মায়ান থেকে বার করে এক নিমিষে বেশ কায়দা করে তুলে ধরলেন। আপনি তো দেখছি অসি চালনায় বেশ পারদর্শী মশাই। অজিতবাবু কোনো কিছু উত্তর না দিয়ে মন্ত্রমুগ্ধের মতো নিজের চেয়ার ছেড়ে উঠে বার কয়েক শূন্যে তলোয়ারটা ঘুরিয়ে এগিয়ে যেতে লাগলেন প্রশান্তবাবুর দিকে। প্রশান্তবাবু কিছু বুঝে ওঠার আগেই অজিতবাবু তলোয়ারটা উঁচু করলেন এবং এক কোপ বসাতে গেলেন প্রশান্তবাবুর ঘাড়ে। প্রশান্তবাবু প্রাণ বাঁচাতে চেয়ার থেকে লাফিয়ে পড়লেন।
অজিতবাবু সাথে সাথে হো হো করে হেসে উঠলেন। বললেন, কোনো উজবুক আপনাকে কি বুঝিয়ে দিল আর আপনি সেটা বিশ্বাস করে নিলেন? ধন্যী মশাই, আপনি ধন্যী। এই তলোয়ারটা খুব সুন্দর এবং মনোহারী, খুব সম্ভবত মুঘল সময়েরই। কিন্তু তা বলে এটা সেই তলোয়ার যা দিয়ে শাহজাদা দারাশিকোর মস্তকটা কাটা হয়েছিল তা মানতে পারলাম না। আজ চলি, সাবধানে থাকবেন আর এইসব নিয়ে একদম বেশি ভাববেন না। দিন কয়েক পর রাতে হঠাৎ ঘুমটা ভেঙে গেল প্রশান্তবাবুর। কানে এলো একসাথে অনেকজনের ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ। তিনি বিছানায় উঠে বসলেন। না, স্বপ্ন নয়। তখনও কানে আসছে চাপা কান্নার আওয়াজ। কান্নাটা ঘর থেকেই আসছে, কিন্তু খুব ক্ষীণভাবে। প্রশান্তবাবু কিছু খুঁজে পেলেন না। তিনি আবার শুয়ে পড়লেন। এরকম পরপর 2-3 দিন ঘটল। প্রশান্তবাবু ভাবলেন কেউ নিশ্চয়ই তাকে ভয় দেখানোর চেষ্টা করছে। তাই তিনি তলোয়ারটা শোকেস থেকে বার করে হাতের কাছে একটা টেবিলের উপর রাখলেন। রাত তখন 12টা হবে, অমাবস্যার রাত। বাইরে ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ প্রশান্তবাবুর কানে এলো সেই একই রকম কান্নার শব্দ। তিনি বিছানায় উঠে বসলেন। তখনও কানে আসছে সেই চাপা কান্নার আওয়াজ, এবার যেন অনেক সামনে থেকে। তিনি টেবিলের উপর রাখা তলোয়ারটা ধরলেন। তারপর এক নিমিষে মায়ান থেকে নগ্ন তলোয়ারটা বার করলেন। সাথে সাথে যেন একটা বিদ্যুৎ তরঙ্গ খেলে গেল তার সারা শরীরে। তিনি কেমন বিভোর হয়ে তলোয়ার উঁচিয়ে ঘর থেকে বেরিয়ে আসতে লাগলেন। কে যেন তাকে ফিসফিসিয়ে বলতে লাগলো, রক্ত দাও, আমায় রক্ত দাও, বহুদিন আমি রক্ত পান করিনি। প্রশান্তবাবু একই রকমভাবে চলতে লাগলেন। বাইরে বেরিয়ে দেখলেন পোষা কুকুরটা সিঁড়ির এক কোণে শুয়ে রয়েছে। প্রশান্তবাবু তার কাছে যেতেই সে কুই কুই করতে লাগলো। প্রশান্তবাবুর মাথায় তখন আগুন জ্বলছে, আর তার কানে জোরে জোরে বাজছে এক নির্মম আকুতি। দাও, আমায় রক্ত দাও, বহুদিন আমি রক্ত পান করিনি। প্রশান্তবাবু যন্ত্রচালিতের মতো তলোয়ারের এক কোপ বসালেন। সাথে সাথে কুকুরটার মাথা ধর থেকে আলাদা হয়ে গেল, আর তারপরেই একটা পরিতৃপ্তির শব্দ এলো তার কানে। মুন্ডুহীন দেহটা খানিকক্ষণ ছটফট করে শান্ত হয়ে গেল। তারপর হঠাৎ যেমন শুরু হয়েছিল ঠিক তেমনি বন্ধ হয়ে গেল সেই সমবেত ক্রন্দন, সেই আকুতি। প্রশান্তবাবু আবার ঘরে গিয়ে তলোয়ারটা আগের মতোই মায়ানের ভেতর ভরে দিয়ে শুয়ে পড়লেন। চাকরদের সমবেত চিৎকারে সকালবেলায় ঘুম ভাঙল প্রশান্তবাবু। উঠে দেখলেন পোষা কুকুরটাকে কে যেন তলোয়ারের এক কোপে দুটুকরো করে দিয়ে গেছে। তিনি জোর দিয়ে মনে করার চেষ্টা করতে লাগলেন, কিন্তু সেই কান্নার শব্দ শুনে জেগে যাওয়ার পর থেকে ঠিক কী ঘটেছিল তা আর মনে করতে পারলেন না। যেটা আন্দাজ করছেন সেটা আদৌ সত্য ছিল নাকি স্বপ্ন ছিল তাও ঠাউর করতে পারলেন না। তবু সন্দেহ যে ওই তলোয়ারের দিকেই যাবে তা আর বলার অপেক্ষা রাখে না। প্রশান্তবাবু ছুটে গেলেন টেবিলটার কাছে। তারপর তলোয়ারটা খাপ থেকে বার করে জানালা দিয়ে আসা রোদের উপর ধরলেন। স্ফটিকের মতো ফলাটা রোদে ঝলমল করে উঠল, কিন্তু তাতে এক ফোঁটা রক্তের কোনো দাগ নেই। তাহলে কে এবং কি দিয়ে হত্যা করলো ওই অবলা প্রাণীটাকে, আর কেনই বা করল? কোনো উত্তর খুঁজে পেলেন না তিনি। 5 কান হওয়ার আগেই চাকর বাকরদের দিয়ে মৃতদেহটা সৎকারের বন্দোবস্ত করলেন প্রশান্তবাবু। কিন্তু তার মনটা খচখচ করতেই লাগলো। তার বারবার মনে হতে লাগলো এটা এই তলোয়ারটা দিয়েই কাটা হয়েছে। কিন্তু কে এভাবে হত্যা করলো কুকুরটাকে? তবে কি তিনি নিজেই? না, তা কি করে সম্ভব? তলোয়ারটা তিনি কিনেছেন বটে, কিন্তু ওই সাজিয়ে রাখার জন্য বা 2-1জনকে ডেকে দেখানোর জন্য। ওটা দিয়ে কারো খুন করার মতো সাহস বা শক্তি দুটোই তার নেই। যথারীতি দিনের পর রাত এলো। মাঝরাতে আবার সেই একসাথে অনেকজনের ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ তার কানে এলো। প্রশান্তবাবু থরথর করে কাঁপতে লাগলেন। বুঝলেন আবার হয়তো সেই তলোয়ারটা তাকে ডাকবে। তার সেই হৃদয় বিদীর্ণ করা আহ্বান যেন তার কানে বাজতে লাগলো। এসো, আমায় রক্ত দাও, আমায় পরিতৃপ্ত করো। তিনি জোর করে বালিশে মুখ গুজে থাকলেন,
তারপর আর তার কিছু মনে নেই। ভোর হতেই ঘরে ঢুকলো কাজের ছেলে রঘুবীর আর দারোয়ান ভীমসেন। রাতে এরাই এ বাড়িতে থাকে, বাকিরা সন্ধ্যের আগেই চলে যায়। এরপর তারা যা শোনালো তাতে মাথা ঘুরে যাওয়ার জোগাড় প্রশান্তবাবুর। প্রশান্তবাবু মাঝরাতে তলোয়ারটা নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামেন। ভীমসেন তখন একটু বাথরুমে গিয়েছিল। এই ফাঁকে তিনি বাইরের গেট খুলে বেরিয়ে যেতে থাকেন। ভীমসেন প্রশান্তবাবুকে পেছন থেকে হাঁক দেয়, কিন্তু তিনি উন্মত্তের মতো তলোয়ারটা হাতে নিয়ে বাইরে বেরিয়ে পড়েন। তারপর রাস্তার উপর ইতস্তত ঘোরাঘুরি করতে করতে হঠাৎ রাস্তার পাশে শুয়ে থাকা ঘুমন্ত অন্ধ ভিখারিটার সামনে গিয়ে দাঁড়ান। তারপর নিমেষে তার গলায় এক কোপ বসান। সাথে সাথে তার মাথা ধর থেকে আলাদা হয়ে যায়। মুন্ডহীন রক্তাক্ত দেহটা খানিকক্ষণ ছটফট করতে থাকে, তারপর একসময় নিস্তেজ হয়ে পড়ে। তারপর তিনি আবার বাড়ি ফিরে এসে তলোয়ারটা যথাস্থানে রেখে শুয়ে পড়েন। রাতে ভয়ে আর প্রশান্তবাবুর কাছে আসার মতো সাহস জোটাতে পারেনি ভীমসেন। সে সব কথা রঘুবীরকে জানায়। তারপর এখন দুজন মিলে তার ঘরে এসেছে। প্রশান্তবাবু রাস্তার দিকে জানালা ফাঁক করে দেখলেন রাস্তার ওপাশে ল্যাম্পপোস্টের নিচে তখনও একটা লোকের দুটুকরো দেহ পড়ে আছে। তিনি সাথে সাথে লকারের চাবিটা ভীমসেনের হাতে দিয়ে ভয়ার্ত কণ্ঠে বললেন, যত টাকা লাগে নিয়ে নাও, কিন্তু আমাকে এই যাত্রা তোমরা বাঁচাও। লাশটার কিছু একটা ব্যবস্থা করো। কিন্তু লাভের লাভ কিছুই হলো না। একটা পুলিশের গাড়ি তক্ষুনি এসে থামলো লাশটার সামনে। যেহেতু ওখান থেকে প্রশান্তবাবুর বাড়িটাই সবচেয়ে সামনে আর আশেপাশে বিশেষ কোনো বাড়ি নেই, তাই অবধারিতভাবে প্রথম টোকাটা তার বাড়িতেই পড়ল। প্রশান্তবাবু হাত জোর করে বললেন, প্লিজ পুলিশকে কিছু বলো না, তোমাদের টাকার অভাব হবে না। হায় ভগবান, কি কুক্ষণে যে এই অভিশপ্ত তলোয়ারটা কিনেছিলাম। তাই হলো। রঘুবীর আর ভীমসেন পুলিশকে কিছু জানাল না। তবে কথায় আছে পুলিশের চোখ। সাব ইন্সপেক্টর হীরালাল বাবু আর একজন কনস্টেবল সবগুলো ঘর ঘুরে ঘুরে দেখতে লাগলেন। এরপর এলেন প্রশান্তবাবুর শোবার ঘরে। সেখানে তখনও টেবিলের উপর খাপবদ্ধ তলোয়ারটা নামানো। হীরালাল বাবুর চোখ ঝলমল করে উঠল, যেন এই জিনিসটাই তিনি এতক্ষণ খুঁজছিলেন। তিনি পকেট থেকে রুমাল বার করে টেবিল থেকে তুলে মায়ান থেকে ঝকঝকে তলোয়ারটা বার করে প্রশান্তবাবুর সম্মুখে তুলে ধরে বললেন, এটা আপনার? প্রশান্তবাবু থতমত খেয়ে বললেন, হ্যাঁ, অ্যান্টিক পিস, দিল্লি থেকে কিনেছি, কাগজ আছে। আচ্ছা, কিন্তু এইসব জিনিস তো বাড়িতে সাজাবার জিনিস নয় প্রশান্তবাবু। প্রশান্তবাবু কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তাকে কোনো সুযোগ না দিয়ে হীরালাল বাবু আবার বললেন, বডিটা কি দেখেছেন? প্রাথমিক অনুমান গলাটা কিন্তু এরকম কোনো অস্ত্র দিয়েই এক কোপে কাটা হয়েছে, তাই আপনিও সন্দেহের বাইরে নন। দেখুন, আপনি কিন্তু মিথ্যে দোষারোপ করছেন। অযথা একটা ভিখিরিকে মেরে আমার কী লাভ? আর আমি খুন করলে কি খুনের অস্ত্র এইভাবে টেবিলের উপর সম্মুখে সাজিয়ে রাখতাম? না আমি এভাবে বসে থাকতাম? আমার বাড়ির সামনে খুন হলে যে সবার আগে আমার দিকেই সন্দেহ যাবে, এটা না বোঝার মতো বাচ্চা আমি নই নিশ্চয়ই। গুড পয়েন্ট, কিন্তু লাভ কিছু হবে বলে মনে হচ্ছে না মিস্টার চৌধুরী। খুনিকে আমি খুঁজে বের করবই। বাই দ্য ওয়ে, আপনি ডকুমেন্টগুলো দিন, আর এটা ফরেন্সিক টেস্টের জন্য নিয়ে চললাম। জানি আপনার টাকা আছে এবং উপর মহল পর্যন্ত পরিচয়ও আছে, কিন্তু যে খুন হয়েছে তার না টাকা আছে না পরিজন। তবে আপনাকে আমি কথা দিয়ে যাচ্ছি, খুনিকে আমি খুঁজে বার করবই, প্রমিস। আর হ্যাঁ, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত না জানিয়ে কেউ কোথাও যাবেন না। এ কথা বলে হীরালাল বাবু চলে গেলেন। দিন কয়েক পর বাগানের পাশে বসে চা খাচ্ছিলেন প্রশান্তবাবু আর অজিতবাবু। যাই বলুন, ওই তলোয়ারটা কিন্তু অভিশপ্ত। এই কদিন তলোয়ারটা নেই, আমার ঘুমে কিন্তু কোনো ব্যাঘাত ঘটেনি, আর কারো রক্তপাতও ঘটেনি, বললেন প্রশান্তবাবু। আমি আগেও বলেছি, এখনও বলছি, এইসব আপনার মনের ভুল। একটা প্রাণহীন জড় পদার্থ নিজে থেকে কাউকে দিয়ে কিছু করাতে পারে না প্রশান্তবাবু। মনকে শক্ত করুন। আপনি যাই বলুন, ওই তলোয়ার আমি আর ফেরত চাই না। এই বেশ আছি, তবে ওদিকটা একটু দেখবেন। এ যাত্রা আপনারা আমাকে বাঁচান। দেখুন, কমিশনার সাহেব আমার বাল্যবন্ধু ঠিকই, কিন্তু তিনি অন্যায় কিছু করবেন না। তবু আমি আপনার কথা কিছুটা বলেছি। এইসব ভৌতিক ব্যাপার স্যাপার তো ওনারা বিশ্বাস করবেন না, তাই আমি একটু অন্যভাবে জানিয়েছি। চিন্তা করবেন না, একটা ভিখিরিকে নিয়ে আশা করি বেশি জল ঘোলা হবে না।
এমন সময় একজন কনস্টেবল নিয়ে সাব ইন্সপেক্টর হীরালাল বাবু প্রবেশ করলেন। তারপর অজিত বাবুকে দেখে বললেন, গুড মর্নিং। ও, আপনিও এখানে? হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ। তা ভালো আছেন তো? হ্যাঁ, ভালো, বসুন। প্রশান্তবাবু কেমন যেন চুপসে গেলেন। কি মিস্টার চৌধুরী, চা বলবেন না? প্রশান্তবাবু রঘুবীরকে চা আনতে বললেন। এই নিন আপনার অ্যান্টিক পিস, সাবধানে রাখবেন। খুব মূল্যবান আর দুষ্প্রাপ্য জিনিস, তবে রক্তের কোনো ট্রেস পাওয়া যায়নি, একেবারে নিট অ্যান্ড ক্লিন। বলতে বলতে ইশারায় কনস্টেবলটিকে কাছে ডাকলেন এবং টেবিলে নামিয়ে দিলেন মায়ানশুদ্ধ তলোয়ারটা। তবে আপনাকে এখনও সন্দেহর তালিকায় বাইরে রাখা যাচ্ছে না, সরি। প্রশান্তবাবু তবু কিছুটা স্বস্তি পেলেন। হীরালালবাবু চা শেষ করে বিদায় নিলেন। হীরালালবাবু চলে যেতেই বললেন প্রশান্তবাবু, আর আমি এটা বাড়িতে ঢোকাতে চাই না। কি অবান্তর কথা বলছেন? না, অবান্তর নয়, ওটা বড় সাংঘাতিক জিনিস, আপনি জানেন না। আচ্ছা, কেমন সাংঘাতিক জিনিস তা একবার আমি নিয়ে গিয়ে দেখতে পারি কি? দেখুন, আমি আপনাকে বিপদে ফেলতে চাই না, তবু যদি সাহসে কুলোয় তো আমার আপত্তি নেই, আর ওর মুখ দেখতে আমি চাই না। আচ্ছা বেশ, তাহলে আমিও একবার পরখ করে দেখি আপনার কথা সত্য না মিথ্যে। যাবার সময় অজিতবাবু তলোয়ারটা হাতে নিয়ে নিজের গাড়িতে উঠলেন। দিন কয়েক কোনো খারাপ খবর এলো না। ওই অন্ধভিকারিটির খুনিও ধরা পড়ল। একটা পাগল গোছের লোক। সাজানো কি সত্যি তা প্রশান্তবাবু জানেন না, তবে তিনি নিশ্চিত হলেন। রঘুবীর আর ভীমসেনকে টাকা কড়ি দিয়ে বাড়ি চলে যেতে বললেন। তারা মনের আনন্দে প্রশান্তবাবুর বাড়ি ছেড়ে চলে গেল। হঠাৎ সেই 12:15টার দিকে সাব ইন্সপেক্টর হীরালাল বাবুর একটা ফোন এলো। নমস্কার, খবর নিশ্চয়ই শুনেছেন, খুনি ধরা পড়েছে। এবার আপনি ফ্রি। তবে আমি স্যাটিসফাইড নই। আমার সন্দেহ যার প্রতি তিনি এসব চুনুপটি নন, একেবারে রাঘব বোয়াল। অফিসিয়ালি হয়তো কেসটা খুব তাড়াতাড়ি ক্লোজ হয়ে যাবে, কিন্তু আমি এত সহজে কেসটা ক্লোজ করছি না। অপরাধীকে উচিত শিক্ষা না দিয়ে আমি ক্ষান্ত হচ্ছি না। যাই হোক, আপনার জন্য একটা খবর আছে। আমার জন্য? কি খবর? অবাক হয়ে বললেন প্রশান্তবাবু। খবরটা আপনাকে নিজেই সংগ্রহ করতে হবে। আমি শুধু ঠিকানাটা জানিয়ে দিচ্ছি। মিলেনিয়াম পার্ক, টাইম দুপুর 1টা। বাই। প্রশান্তবাবু হতভম্ব হয়ে খানিকক্ষণ ওখানেই দাঁড়িয়ে রইলেন। কি খবর আর দিতে চাইছেন হীরালালবাবু? ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন 12:30। তিনি আর কাল বিলম্ব না করে গাড়ি বার করলেন। তারপর মিলেনিয়াম পার্কে গিয়ে দেখলেন পার্ক মোটামুটি ফাঁকা। গুটিকতক লোক গাছের ছায়ায় চেয়ারের উপর বসে রয়েছে। হঠাৎ তার চোখ পড়ল কোনার একটা চেয়ারের দিকে। দেখলেন রঘুবীর আর ভীমসেন বসে। এরা এখানে কি করছে? এদের তো সোজা বাড়ি যাওয়ার কথা। ব্যাপারটা জানার জন্য সন্তর্পণে এগিয়ে গেলেন তিনি। তারপর বিস্ময়ে বিমূঢ় হয়ে দেখলেন সেখানে হন্তদন্ত হয়ে প্রবেশ করলেন অজিতবাবু। তিনি তাদের হাতে বেশ কিছু টাকা দিলেন, তারপর আবার যেমন এসেছিলেন তেমনি চলে গেলেন। প্রশান্তবাবু কিছু বুঝতে পারলেন না। তার বাড়ির কর্মচারীদের লুকিয়ে অজিতবাবু কেন টাকা দিচ্ছেন? কি করাতে চাচ্ছেন উনি? তবে কি আবার তাকে পুলিশের জালে ফেলতে চান? প্রশান্তবাবু রঘুবীর আর ভীমসেনের পথ আগলে দাঁড়ালেন। অনেক হয়েছে, সব কথা আমাকে খুলে বলো, আমি সব জানতে চাই, নইলে। বলে একটা ছোট্ট পিস্তল বার করলেন তিনি। তারপর তিনি যা শুনলেন তাতে তার পায়ের তলায় মাটি সরে যাওয়ার জোগাড়। এ যেন কোনো সিনেমার চিত্রনাট্যের থেকে কোনো অংশে কম নয়। তার সাথে যেটা হয়েছে সেটা ওই তলোয়ারটার অলৌকিক কাণ্ড নয়, অজিতবাবুর শয়তানি। রঘুবীর আর ভীমসেনকে হাত করে মাকড়সার মতো জাল বুনেছেন অজিতবাবু, আর তিনি অসহায় পতঙ্গের মতো সে জালে আটকা পড়েছেন। তলোয়ারটা দেখার সাথে সাথেই যে অজিতবাবুর চোখ চিকচিক করে উঠেছিল তা তার চোখকেও ফাঁকি দিতে পারেনি। কিন্তু এত বড় প্রতারণা তিনি করতে পারলেন তার সাথে। সে তলোয়ার হয়তো আর তিনি ফেরত পাবেন না, আর পেতেও চান না। তলোয়ারটা সত্যিই অভিশপ্ত। এতদিনের বন্ধুত্ব এক নিমিষে কেমন ছিন্ন করে দিল। তবু একবার অজিতবাবুর মুখ থেকেই সব কথা জানার জন্য ফোন করলেন তিনি। নম্বর ডায়াল করতেই শুনলেন, দিস নাম্বার ডাজ নট এক্সিস্ট। প্রশান্তবাবু গাড়ি ঘুরিয়ে বাড়ি ফিরে এলেন। মনটা বড় ভারাক্রান্ত।
দেশের মাটি, দেশের পরিচিত মানুষজন ছেড়ে তিনি ছেলেমেয়ের সাথে বিদেশ বিভুঁয়ে যেতে চাননি, অথচ এরাই তার সাথে এমন ব্যবহার করল। শুধু তলোয়ারটা নয়, যে মানসিক চাপের মধ্যে দিয়ে তিনি গেলেন তাতে তো যে কোনো সময় একটা কিছু ঘটে যেতে পারত। তাহলে সেই ভিখারিটিকে কে খুন করল? অজিতবাবু? হীরালাল বাবু কি সব জানতে পেরেছেন? তাই কি তিনি আকুব বোয়ালের কথা বললেন? মাথাটা যেন চক্কর দিতে লাগলো প্রশান্তবাবুর। গাড়ি পার্ক করে ঘরে ঢুকতেই নতুন কাজের ছেলেটি বলল, দুজন লোক আপনার সঙ্গে দেখা করতে এসেছেন বাবু। প্রশান্তবাবু ঘরে ঢুকে দেখলেন কালো আলখাল্লা জাতীয় পোশাক পরা একজন মুসলিম ভদ্রলোক আর একজন কম বয়স্ক ছেলে, খুব সম্ভবত সেও মুসলিম, দাঁড়িয়ে আছে। পরনের জামাকাপড় অত্যন্ত সাধারণ। বলুন, কি বলবেন? আপনি আমাদের চিনবেন না, আমরা দিল্লি থেকে আসছি। সেই তলোয়ারটা কোথায়? ভাঙা বাংলায় কথা বললেন ভদ্রলোক। কোন তলোয়ার? কেন বুঝেও না বোঝার ভান করছেন? ওটা সাংঘাতিক জিনিস আছে, দয়া করে ওটা আমায় ফেরত দিন। দেখুন, আপনাদের জারিজুরি সব ধরা পড়ে গেছে। অজিতবাবু আমায় ধোকা দিয়ে তলোয়ারটা নিয়ে গেছেন, হয়তো এতদিনে বেঁচেও ফেলেছেন। আমি সব জেনে গেছি, এখন আর এসব করে কী লাভ? অজিতবাবু? তিনি আবার কে? আজকে তলোয়ারটা আমাকে পেতেই হবে, নইলে অনর্থ হবে। কেন আর নাটক করছেন? নাটক নয়, সত্যি ঘটনা। জানেন বোধ হয়, এই তলোয়ারটা অরঙ্গজেব বাদশার। এটা সেই অভিশপ্ত তলোয়ার যা দিয়ে কাটা হয়েছিল মহাপ্রাণ দারাশিকোর মস্তক। এটা বহু বছর ধরে আমাদের ঘরেই ছিল। আমার আব্বা বলে গেছিলেন এ বড় ভয়ঙ্কর জিনিস, কারো হাতে যেন এটা না পড়ে। মিহাকের সময় যখন আকাশে চাঁদ দেখা যায় না, তখন এ জেগে ওঠে, রক্ত চায়। সেদিন কেউ এটা হাতে নিলে যে কোনোভাবে এটা তাকে দিয়ে খুন করাবেই। এই জিনিস ফেলে দেওয়াও যায় না, আবার রাখাও কঠিন। তবু সামলে রেখেছিলাম। কিন্তু হঠাৎ আমি অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসার জন্য আমার পোতা নিজাম ওটা বিক্রি করে বসে। আমি সুস্থ হয়ে সব জানতে পারি, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আমরা সেই দোকানে যাই, বিল ভাউচারে আপনার নাম ঠিকানা লেখা ছিল। খুঁজতে খুঁজতে এখানে এসেছি। আর নিরাশ করবেন না, টাকা আপনার ফেরত দিতে পারবো না, কারণ নিজাম যেটুকু টাকা পেয়েছিল আমার চিকিৎসার জন্য ব্যয় করে ফেলেছে। আমি জানি না আপনি সত্য বলছেন কিনা, তবে এখন আর আমার কিচ্ছু করার নেই। তলোয়ারটা আর আমার কাছে নেই। দেরি করবেন না, তবে তার কাছেই চলুন। আজ মিহাকের সময়, আবার সে রক্ত চাইবে, আবার কারো মৃত্যু নিশ্চিত। গত মাসে অমাবস্যার সময় ওটা আপনাকে দিয়ে কি করিয়েছিল মনে নেই? এইসব মিথ্যে, আমি কিছু করিনি, চিৎকার করে উঠলেন প্রশান্তবাবু। আমি সব জেনেছি। কুকুরটার মৃত্যু কিন্তু আপনার হাতেই হয়েছিল। সেদিনও অমাবস্যা ছিল। মনে করার চেষ্টা করুন, ওটা কোনো ছলছাতুরি ছিল না, হওয়া সম্ভবও নয়। চলুন, আমাকে আপনার সেই বন্ধুর কাছে নিয়ে চলুন। ভদ্রলোকের কথায় একটা আলাদা তেজ ছিল। প্রশান্তবাবু তাকে না করতে পারলেন না। গাড়ি বার করে অজিতবাবুর ঘরের দিকে রওনা দিলেন, কিন্তু বাড়ি পৌঁছে নিরাশ হয়ে দেখলেন দরজায় তালা দেওয়া। ফোন নাম্বার তো আগে থেকেই বন্ধ, আর কোনো উপায়ও নেই। জানি না কাল সকালের নতুন সূর্য কি খবর বয়ে আনবে। পরদিন বিকেলে সংবাদপত্রটা উল্টে পাল্টে দেখতে দেখতে হঠাৎ একটা জায়গায় প্রশান্তবাবুর চোখ আটকে গেল। নামকরা ইতিহাসবিদ অজিতেশ সরকারের রহস্যজনক মৃত্যু। তিনি খবরটা ভালো করে পড়লেন। কলকাতার এক নামকরা হোটেলের কামরা থেকে সকালে অজিতবাবুর দ্বিখণ্ডিত মৃতদেহ উদ্ধার করা হয়। কেউ যেন ধারালো তলোয়ারের এক কোপে তার মাথা ধর থেকে আলাদা করে দিয়েছে, কিন্তু ঘর থেকে কোনো তলোয়ার বা এ জাতীয় কিছু উদ্ধার হয়নি। এমনকি সিসিটিভি ফুটেজ দেখেও কিছু পাওয়া যায়। ঘটনার সময় তার রুম থেকে কাউকে ঢুকতে বা বেরোতেও দেখা যায়নি। ঘরে তিনি একাই ছিলেন। পুলিশের অনুমান তিনি আত্মহত্যা করেছেন, তবে সেক্ষেত্রে ব্যবহৃত অস্ত্রটি ওখানেই পড়ে থাকার কথা। রহস্য এখানেই। প্রশান্তবাবুর পায়ের তলার মাটিটা যেন হঠাৎ কেঁপে উঠল। তিনি ধপ করে চেয়ারটায় বসে পড়লেন। তবে কি এই বয়স্ক মুসলিম লোকটি ঠিক কথাই বলেছিলেন? তাহলে ওই অভিশপ্ত তলোয়ারটা গেল কোথায়?
তবে কি আবার কেউ, নাকি কেউ এসবের মধ্য দিয়ে অজিতবাবুকে তার কৃতকর্মের উপযুক্ত শাস্তি দিয়ে গেলেন?